আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দাখিল 2026 পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমরা এডুকেটম অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে তোমরা যারা এবছর দাখিল এবং সমমান এসএসসি যারা 2026 সালে পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদেরকে নিয়ে আমাদের আজকের এই ক্লাসটি মূলত সাজানো হয়েছে। আজকের ক্লাসে আমরা যেটা করব সেটি ইংলিশের একদম বেসিক একটি টপিক, যেই টপিকটা যদি তোমার জানা না থাকে তাহলে অনেক অনেক দিক থেকে তুমি হোঁচট খাবা। সেই যে একটা টপিক যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পারতেছো, টেন্স। হ্যাঁ, এই টেন্সটা না জানা থাকার কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। এডুকেটম অনলাইন মাদ্রাসা তোমাদের এই সমস্যাগুলোর সমাধান করার জন্য আজকের এই ক্লাসটি আয়োজন করা হয়েছে। সুতরাং তুমি যদি দাখিল অথবা এসএসসি 2026-এর পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। এবং আমাদের ধারাবাহিকভাবে দাখিল এবং এসএসসি প্রত্যেকটি সাবজেক্টের উপরে, গ্রুপ সাবজেক্টগুলো সহ আমাদের অ্যারাবিক যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে কিন্তু আমাদের ইফেক্টিভ অনলাইনে কিন্তু আমরা ক্লাস নিয়ে থাকি। এবং তোমাদের জন্য কিন্তু একটা ফ্রি কোর্সের কিন্তু আমরা আয়োজন করেছি। তোমরা যারা আমাদের এই ফ্রি কোর্সে যুক্ত হতে চাও, ডিসক্রিপশন বক্সে দেওয়া এবং কমেন্টে দেওয়া যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই। আজকের ক্লাসে আমরা যে টপিকটি পড়ব সেটা তোমরা দেখতে পারতেছো, সেটা হচ্ছে টেন্স। এখন আসো, এই টেন্সটা আমাদের কেন এত বেশি গুরুত্বপূর্ণ, বা এই টেন্সটা আমাদেরকে কেন বা জানতে হবে। দেখো, আমাদের পরীক্ষাতে কিন্তু অনেকগুলো টপিক আছে, রাইট? সেই টপিকগুলোর মধ্যে কি কি আছে বলো তো? পরীক্ষার টপিকগুলোকে যদি আমি একটু লেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের একটা টপিক আছে কিন্তু কোশ্চেন ট্যাগ, বা যেটাকে আমরা ট্যাগ কোশ্চেন বলতেছি, এই কোশ্চেন ট্যাগ। তারপরে আরো একটা টপিক কি আছে, আমাদের কিন্তু ন্যারেশন আছে, রাইট? ন্যারেশন আছে। তারপরে আমাদের আছে রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। দেখো তো, এই যে তিনটা টপিক যে আমি লিখলাম, এই তিনটা টপিকের মধ্যে তুমি কি টেন্স যদি তোমার ভালোভাবে জানা না থাকে তুমি কোশ্চেন ট্যাগ লিখতে পারবা? ইম্পসিবল। কারণ ট্যাগ কোশ্চেন করতে গেলে তোমার মূল ফাংশনটাই হবে তোমার টেন্স ভিত্তিক। টেন্স তোমার যদি জানা থাকে তবেই তুমি সেই যে বাক্যটা, সেই বাক্যের কিন্তু হেল্পিং ভার্বটাকে তুমি কিন্তু ইন্ডিকেট করতে পারবা। ন্যারেশন, এখানে তো সম্পূর্ণ টেন্সের খেলা। কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন হবে। হ্যাঁ, প্রত্যেকটা সময় দেখবা তুমি বিভিন্ন রকম এই কথাবার্তাগুলো শুনবা, কিন্তু তুমি যদি টেন্সটাই যদি জানা না থাকে তাহলে কিন্তু এই জায়গায় ওভারকাম করার কোনো প্রশ্নই আসে না। তারপরে রাইট ফর্ম অফ ভার্ব, এই রাইট ফর্ম অফ ভার্ব যেটা রয়েছে, যে টপিকটা, এটা সম্পূর্ণটাই হচ্ছে ভার্বের খেলা। এখানে ভার্বকে কেন্দ্র করেই মূলত বিভিন্ন ফাংশন কিন্তু এখানে কাজ করে। তো এই জায়গাতেও কিন্তু আমাদের টেন্সটার কিন্তু মারাত্মক ভূমিকা রয়েছে। তারপরে আমরা যদি অন্যান্য যে টপিকগুলো রয়েছে, ঠিক আছে, চেঞ্জিং সেন্টেন্স, সেই চেঞ্জিং সেন্টেন্সগুলোতেও কিন্তু আমরা কি দেখতে পারবো, চেঞ্জিং সেন্টেন্স যেগুলো রয়েছে সেই চেঞ্জিং সেন্টেন্সে কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ রয়েছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আছে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আছে, ঠিক আছে। এই ডিগ্রির যে চেঞ্জগুলো রয়েছে সেইখানেও কিন্তু তোমার হেল্পিং ভার্ব, তারপরে হচ্ছে আমাদের এই টেন্স যে বিষয়টা, সেই টেন্স বিষয়টা কিন্তু কাজে লাগতেছে। তারপরে আমাদের যে রিটেন পার্টগুলো রয়েছে, ঠিক আছে, রিটেন পার্ট, এই রিটেন পার্টের মধ্যেও তোমার যদি টেন্সের ভুল হয় তবে কিন্তু তুমি কিন্তু মার্কস পাবে না। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আমাদের ইংলিশে অন্ততপক্ষে ভালো রেজাল্ট না করলেও যদি পাসও করতে চাই বা একটা ভালো রেজাল্ট করতে চাই তাহলে তো টেন্সের ভূমিকা অপরিসীম। কিন্তু যদি ভালো রেজাল্ট নাও করি, আমরা যদি মোটামুটি একটু পাসও করতে চাই, তবুও কিন্তু ভাই আপুরা আমাদের এই টেন্স এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। তো আজকের ক্লাসে আমরা টেন্স সম্পর্কে ইনস অ্যান্ড আউটস এভরিথিং আমরা জানবো। তোমাদের লেভেলে যতটুকু তোমাদের জানার দরকার আমরা ঠিক ততটুকু ইনশাল্লাহ শিখবো, এবং আমরা বেসিক থেকে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইনশাল্লাহ আমরা আজকের ক্লাসটির মাধ্যমে যাব। সুতরাং আমরা ক্লাসে চলে যাই। দেখো, ফার্স্ট অফ অল আমাদের টেন্সটা কি, হোয়াট ইজ টেন্স, টেন্সটাকে আমাদেরকে জানতে হবে। আসলে টেন্স জিনিসটা কি? দেখো, টেন্স এটা কিন্তু একটা
ল্যাটিন শব্দ থেকে এসেছে। টেন্স এর শাব্দিক অর্থ হচ্ছে সময়। টেন্স এর শাব্দিক অর্থ কি? সময়। আচ্ছা, আমরা যদি এইখানে টেন্সের একটা বেসিক একটা ডেফিনেশন দেখি, তাহলে দেখতে পারি যে গ্রামাটিক্যাল ক্যাটাগরি অফ ভার্বস। গ্রামাটিক্যাল ক্যাটাগরি অফ ভার্বস। ভার্বস কি? ভার্ব হচ্ছে ক্রিয়া, রাইট? ভার্বের বাংলা কি? ক্রিয়া। ওই যে আমরা যেটাতে অ্যাকশন বোঝায়, ঠিক আছে, মুভমেন্ট বোঝায়, সেটাকে আমরা কি বলতেছি? ভার্ব বলতেছি। যেমন গো, ওয়েন্ট, গান, ঠিক আছে, তোমরা এটা পড়ছো, গো, ওয়েন্ট, হ্যাঁ, গান, গান। এই যে গো, এটা একটা ভার্ব, ঠিক আছে, এটার দ্বারা যাওয়া, একটা অ্যাকশন বোঝাচ্ছে, একটা মুভমেন্ট বোঝাচ্ছে। এই যে মুভমেন্ট যে বোঝাচ্ছে, এই মুভমেন্ট গুলাকেই আমরা কি বলতেছি? ভার্ব বলতেছি, রাইট? তাহলে গ্রামাটিক্যাল ক্যাটাগরি অফ ভার্ব ইউজড টু এক্সপ্রেস ডিস্টিংশন অফ টাইম। ডিস্টিংশন অফ টাইম। তাহলে টেন্স কখন হবে? যখন এই ভার্বটা গ্রামাটিক্যাল ক্যাটাগরির মধ্যে আমরা ফেলাতে পারবো এবং সাথে সাথে সেটা ডিস্টিংশন অফ টাইম, টাইমের পরিবর্তন বোঝাচ্ছে। কিসের পরিবর্তন বুঝাবে? টাইমের পরিবর্তন বুঝাবে। এটা তুমি বুঝো নাই, রাইট? ধরো আমরা একটা টাইম ফ্রেম চিন্তা করি, আমরা একটা টাইম ফ্রেম চিন্তা করি, ওকে? ধরো এখন বাজতেছে হচ্ছে 3টা 15। এই যে 3টা 15 মিনিট, 3টা 15 মিনিট বাজতেছে, ঠিক আছে? তো এই সময় তোমার এক ফ্রেন্ড, সে হচ্ছে ঘুমাচ্ছে। তোমার এক ফ্রেন্ড কি করতেছে? ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠার পরে সে 4টার সময় বা 5টার দিকে ঘুম থেকে উঠেছে, হ্যাঁ, এবং 5টার সময় উঠে সে মার্কেটে গেছে। মার্কেটে গেছে 5টার সময় ঘুম থেকে উঠে সে কি কোথায় গেছে? মার্কেটে গেছে। এখন ভাইয়া পুরা তোমরা দেখো, এই যে যখন আমি বলতেছি যে সে 3টা 15তে, আমি যখন বলছি যে সে ঘুমাচ্ছে, তখন আমি কি বলছি বলো তো? সেখানে কিন্তু বলেছি যে হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে, হি ইজ স্লিপিং। কি লিখতেছি? হি, আমি যখন 3টা বাজে সে ঘুমাচ্ছে, তখন অর্থাৎ ওই সময় ওই মুভমেন্টে যখন রানিং কাজটা চলমান, সে ঘুমাচ্ছিল, তখন কিন্তু আমি কি লিখেছি? হি ইজ স্লিপিং, হি ইজ স্লিপিং, রাইট? সে ঘুমাচ্ছিল। কিন্তু 3টার থেকে যখন 5টা বাজলো, তখন তার যে ঘুমানোর যে সময়টা, ওই সময়টাকে যদি আমি এখন উল্লেখ করতে চাই, তাহলে কি আমি কি এটা লিখবো যে হি ইজ স্লিপিং? তাহলে কি ঠিক হবে? হবে না, কারণ টাইমটা চেঞ্জ হয়ে গেছে। সে এখন আর 3টা 15তে নেই, সে এখন কয়টার ঘরে আছে? 5টার ঘরে আছে। যেহেতু 5টার ঘরে আসে, তখন কিন্তু হবে যে হি ওয়াজ স্লিপিং। তাহলে এই টেন্স দ্বারা মূলত কি বোঝাচ্ছে বলতো? এই যে পাস্ট বলতেছি, প্রেজেন্ট বলতেছি, হ্যাঁ, প্রথমে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করলাম, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করলাম, তারপরে পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করলাম। এই যে পরিবর্তনটা করলাম, এই পরিবর্তনটা মূলত কিসের? এগুলো তোমরা বুঝবা একটু পরে, জাস্ট আমাকে একটু সময় দাও, এগুলো তোমরা নিজেরাও তৈরি করতে পারবা। দেখো তো এইটা মূলত কি হইলো বলতো? এই যে ডিস্টিংশন অফ টাইম। এখানে কি আমরা দেখতে পেলাম? আমরা কিন্তু এখানে প্রপার ওয়েতে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে ডিস্টিংশন অফ টাইম। টেন্স ইজ নান আদার দ্যান ডিস্টিংশন অফ টাইম। অর্থাৎ টেন্স মানে হচ্ছে সময়ের পরিবর্তন। অর্থাৎ একটা সময় থেকে আরেকটা সময়ে যখন মুভ আপ করবে, একটা সময় থেকে আরেকটা সময় যখন পরিবর্তন হবে, সেই সময়টাকে, সেই পরিবর্তনটাকে যখন আমরা ব্যাখ্যা করতে যাব, যখন আমরা আমাদের মুখের ভাষায় সেটাকে নিয়ে আসব, তখনই কিন্তু আমরা সেটাকে কি বলবো? টেন্স বলবো। গট ইট? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ডেফিনেশনটা। হোয়াট ইজ টেন্স? এই ক্লিয়ার? ওকে, দেখো তারপরে কি বোঝাচ্ছে এখানে, দেখো সেকেন্ড আরেকটা ডেফিনেশন। আর টেন্স মে বি ডিফাইন্ড অ্যাজ দ্যাট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, ভার্বের এমন একটা ফর্ম হুইচ ইন্ডিকেটস দ্য টাইম অ্যান্ড দ্য স্টেট অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট। ইয়াস, যেটা একটা সময়কে বর্ণনা করতেছে। দেখো টেন্স এর শাব্দিক অর্থও কিন্তু সময়। যেটা একটা কাকে বর্ণনা করতেছে? সময়কে বর্ণনা করতেছে। অ্যান্ড দ্য স্টেট অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট, অথবা সময় বর্ণনা করার সাথে সাথে একটা স্টেট বা অবস্থাকে বর্ণনা করতেছে, অথবা একটা অ্যাকশনকে বা একটা কাজকে বর্ণনা করতেছে, অর ইভেন্ট, অথবা যে কোনো একটা ঘটনাকে কি করতেছে? বর্ণনা করতেছে। আশা করি তোমাদের এই ডেফিনেশনটা তোমাদের কাছে ক্লিয়ার। 3 নাম্বার দেখো, যে চেঞ্জ অফ সিচুয়েশন অ্যাকর্ডিং টু দ্য টাইম ইজ কল্ড টেন্স। ইয়েস, তাহলে হোয়াট ইজ টেন্স? টেন্সকে আমরা বলতে পারি যে যখন আমাদের সিচুয়েশন অনুযায়ী আমাদের যে টাইমটা রয়েছে, সিচুয়েশন অনুযায়ী টাইমের যদি পরিবর্তন হয়, তাহলে সেটাকেই আমরা কি বলবো?
টেন্স বলবো যখন আমরা এখানে কিন্তু এক্সাম্পল এর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমরা আমাদের এই টেন্সের কনসেপ্টটা অর্থাৎ হোয়াট ইজ টেন্স, টেন্স আসলে কি, এই জিনিসটা ক্লিয়ার হয়ে থাকো, অবশ্যই ভিডিওতে একটা লাইক মেরে দাও। এবং তোমার আশেপাশে যারা রয়েছে, আমরা মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করতেছি এবং স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে? তো তোমরা যারা এখন দাখিল 2026 রয়েছো, হ্যাঁ, বা এসএসসি 2026 রয়েছো, তোমরা তোমাদের জুনিয়র যারা রয়েছে তাদেরকে আমাদের বিষয়ে জানাতে পারো এবং কমেন্টে তোমাদের ক্লাসটা কেমন লাগতেছে, ক্লাসটার রেটিং সম্পর্কে তোমরা বিস্তারিত কমেন্টে তোমরা জানিয়ে দিতে পারো। আশা করি তোমাদের হোয়াট ইজ টেন্স, আসলে টেন্সটা কি, হ্যাঁ, এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা প্রপার ওয়েতে পেয়েছো। হোয়াট ইজ টেন্স, হোয়াট ইজ টেন্স, ওকে, এই অ্যান্সারটা তোমরা একদম ক্লিয়ারলি পেয়েছো। দেন আচ্ছা, আমরা এখন জানবো ফাংশন অফ টেন্স বা ইম্পর্টেন্স অফ টেন্স। আসলে টেন্সটার গুরুত্বটা কি? দেখো, টেন্সটার গুরুত্ব আমি তোমাদেরকে একটু আগেও কিন্তু বলেছিলাম যে আসলে টেন্সের গুরুত্ব কোন সময় পর্যায়ে আমাদের সব টপিকগুলোকে কভার করতে কিন্তু আমাদের এই টেন্সটার কিন্তু দরকার রয়েছে। যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিকাম দ্য ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে কিন্তু ইংলিশটা হচ্ছে একটা ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ বা এটা একক একটা আধিপত্য বিস্তার করতেছে বর্তমান, ঠিক আছে? সিন্স ইট ইজ ইম্পর্টেন্ট অ্যাজ আ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট, ঠিক আছে? আমাদের যদি আন্তর্জাতিকভাবে যদি কমিউনিকেট করতে হয়, মানুষের সাথে যদি আমাদের কমিউনিকেশন করতে হয়, যোগাযোগ রাখতে হয়, তাহলে আমাদের টেন্স এর কিন্তু কোনো বিকল্প নাই। আমাদেরকে টেন্সটা অবশ্যই ভালোভাবে জানতে হবে এবং টেন্স ভালোভাবে জেনে বুঝে দেন কিন্তু আমরা আমাদের গ্লোবালি বা ইন্টারন্যাশনাল ভাবে আমরা মানুষদের সাথে কিন্তু একটা যোগাযোগ রক্ষা করতে পারবো, একটা কমিউনিকেশন বিল্ড আপ করতে পারবো। ওকে, তাহলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার। দেখো, আমরা এবার একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে টাইম ফ্রেম। হোয়াট ইজ টাইম ফ্রেম? আসলে টাইম ফ্রেম জিনিসটা কি? টাইম ফ্রেমের এখানে আমরা তিনটা জিনিসকে উল্লেখ করেছি। একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। তোমরা ভাবতে পারো যে প্রেজেন্ট, আমরা তো টেন্স অন্যভাবে শিখছিলাম, তো সেসব কই? দেখো ভাই আপুরা, আমি তোমাদেরকে আজকে যে টেন্সটা পড়াবো, ক্লাসটা মনোযোগ দিয়ে করো। টেন্সের সম্পর্কে ইনস অ্যান্ড আউটস এভরিথিং তোমার ক্লিয়ার হয়ে যাবে। একদম ধরে ধরে প্রত্যেকটা টপিককে তোমাকে আমি পড়াবো এবং আজকের পরে টেন্সের সাথে, টেন্সের তুমি হিরো হয়ে যাবা, টেন্সের বস হয়ে যাবা। তোমার আদিল ভাই তোমাকে কথা দিচ্ছে, টেন্সের বস হয়ে যাবা। টেন্সের নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা থাকবে না। জাস্ট ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করো, দেখো কি হয়ে যাচ্ছে। পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম মানে কি? পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে স্পেসিফিক যে কোনো একটা টাইম থেকে, ধরো আমি বললাম যে অন মানডে, দেখো অন মানডে এটা কিন্তু একটা স্পেসিফিক টাইম। অন সানডে অ্যাট 12 o'clock, ঠিক আছে, ঠিক 12টার সময়। তাহলে এই যে কোনো একটা সময় যদি স্পেসিফিকভাবে নির্দিষ্ট করা হয়, দেন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে পয়েন্ট অফ টাইম। পিরিয়ড অফ টাইম কোনটা? পিরিয়ড অফ টাইম হচ্ছে পুরো একটা সময়কে যদি কভার করে, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে ইন 1994, তাহলে দেখো যখন আমি 1994 বলতেছি তখন কিন্তু শুধুমাত্র একটা স্পেসিফিক টাইমকে কিন্তু মিন করতেছে না। এই 1994 বলার মাধ্যমে এখানে কিন্তু আমাদের পুরো একটা সময়কে কিন্তু কভার করতেছে, অর্থাৎ এমন একটা সময়কে কভার করতেছে যেটা পুরো একটা সময় কিন্তু এর মধ্যে কিন্তু চলে এসেছে। অথবা আমি যদি বলি যে ফ্রম 2003 টু 2005, যে 2003 থেকে 2005 সাল পর্যন্ত, তাহলে এই যে একটা সময়ের ডিউরেশন কাজ করতেছে, ঠিক আছে, একটা সময় ওর মধ্যে চলে আসতেছে, এইটাকে কিন্তু আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি পিরিয়ড অফ টাইম, ঠিক আছে? আরেকটা আছে এক্সপ্রেশন অফ টাইম। এক্সপ্রেশন অফ টাইম জিনিসটা কি? ধরো আমি বললাম যে উইন্টার 1947, ঠিক আছে, যে 1947 এর শীতকাল, যেইখানে দুইটাই থাকবে, অর্থাৎ এই যে এক্সপ্রেশন অফ টাইম, যেটা এক্সপ্রেশন অফ টাইম হচ্ছে সেখানে পয়েন্ট অফ টাইম, ঠিক আছে, পিটি লিখলাম, পয়েন্ট অফ টাইম, এবং পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, এই দুইটাই যদি থাকে, পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম দুইটাই যদি থাকে, যেমন উইন্টার এটা একটা হচ্ছে একটা পয়েন্ট অফ টাইম, ঠিক আছে, আবার এই 1947 এটা হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম। তো পয়েন্ট অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম
বোথ যদি একটাতে থাকে তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সপ্রেশন অফ টাইম। আশা করি তোমাদের এই তিনটা বিষয় ক্লিয়ার। কেন পড়লাম এই তিনটা বিষয়? সামনে তোমরা বিষয়টা বুঝতে পারবা। পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম অ্যান্ড দেন এক্সপ্রেশন অফ টাইম। আশা করি এই বিষয়টা তোমাদের কাছে একদম ক্লিয়ার। ওকে, দেন আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, এইটা পড়ার আগে আমি তোমাদেরকে একটু শর্টকাট স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো তোমাদের মনে থাকে না আমি জানি, ঠিক আছে? নবম দশম শ্রেণীতে যখন আমরা ছিলাম আমাদেরও এই বিষয়টা কিন্তু কি থাকতো না, মনে থাকতো না। তো এই মনে থাকার স্ট্রাকচারগুলো মনে থাকার জন্য তুমি যেটা করবা, সুন্দরভাবে একটা খাতা নিবা, ঠিক আছে? একটা খাতা নিয়ে এইরকম করে তুমি দাগ দিবা। আচ্ছা, 2 3, একটু বড় করেই নেওয়া যেতে পারে। আমার সাথে সাথে তুমিও খাতা নিয়ে দাগ দাও। ইনশাল্লাহ আজকের পরে তোমার টেন্সে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। ওকে, আমাদের টেন্স কত প্রকার? টেন্স কিন্তু আমাদের হচ্ছে 3 প্রকার। প্রথমত প্রেজেন্ট, দেন হচ্ছে পাস্ট, এরপরে হচ্ছে ফিউচার। প্রেজেন্ট, পাস্ট এবং হচ্ছে ফিউচার। এই যে প্রত্যেকটাই আবার কয় প্রকার? প্রত্যেকটাই হচ্ছে আবার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। আমার সাথে সাথে এইভাবে তুমিও দাগ দাও, এবং এটার পরে আশা করা যায় ইনশাল্লাহ আর কোনো দিন তুমি এই স্ট্রাকচারকে ভুলবা না, ঠিক আছে? প্রত্যেকটা আবার 4 প্রকার। সে 4 প্রকার কি কি? 4 প্রকার, 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে ইনডেফিনিট। ইনডেফিনিট বা এটাকে সিম্পল বলা হয়, ইনডেফিনিট বা সিম্পল। 2 নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। 3 নাম্বার হচ্ছে পারফেক্ট, আর 4 নাম্বার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস, গুড। তাহলে আমরা কি দেখলাম? টেন্স হচ্ছে আমাদের মূলত কয় প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রত্যেকটাই আবার কয় প্রকার করে? প্রত্যেকটাই আবার হচ্ছে 4 প্রকার করে। ইনডিফিনিট বা সিম্পল, এরপর কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট, তারপর হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে মোটামুটি 4 প্রকার। এখন প্রত্যেকটারে কিছু করে কি আছে? নিদর্শন রয়েছে, আলামত রয়েছে। সেইগুলো কি? প্রেজেন্ট যেটা সিম্পলের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট যেটা, সেইখানে আমাদের ভার্ব 1 বসবে, ভার্ব 1 বসবে, অথবা কালারটা চেঞ্জ করে নেই, হলুদ নেই, ভার্ব 1 বসবে, ভার্ব 1 অথবা ভার্ব এর শেষে এস অথবা ইএস। এখন কোনটা কখন হবে এই বিষয়ে আমরা বলবো, জাস্ট তুমি এই ফরম্যাটটা মনে রাখবা। কন্টিনিউয়াসের ক্ষেত্রে এম, ইজ, আর, এর শেষে ভার্ব প্লাস আইএনজি বসবে। পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 বসবে। টেনশনের কোনো কারণ নেই, এটা কখন কোনটা বসবে এটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। জাস্ট আজকের পরে তোমাদের এই স্ট্রাকচার নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। পারফেক্ট কন্টিনিউয়াস, সেই ক্ষেত্রে একটা বিন যুক্ত হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। মনোযোগ দাও, এই যে 4টা লিখলাম, এই 4টা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট ভার্ব 1, ভার্ব 1 হবে, ঠিক আছে? হয় ভার্ব 1 হবে অথবা ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হবে। কখন কোনটা হবে এটা আমরা শিখব। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এই দিক থেকে আসবে। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এইটা থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে এম, ইজ, আর, এর শেষে ভার্ব প্লাস আইএনজি থাকবে। কখনো এম হবে, কখনো ইজ হবে, কখনো আর হবে, এটা আমরা দেখব। এরপর পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ থাকবে অথবা হ্যাজ থাকবে, এবং এর শেষে একটা ভার্ব 3 থাকবে। ভার্ব 3, ভার্ব 1, ভার্ব 2, এটা আমরা একটু পরেই দেখতেছি। হ্যাঁ, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাভ বিন থাকবে অথবা হ্যাজ বিন থাকবে, এর শেষে ভার্ব প্লাস আইএনজি থাকবে। একদম ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে আলামতগুলো সেগুলো আমরা দেখে ফেললাম। এরপরে আসো পাস্ট।
পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পলের ক্ষেত্রে আমাদের যে সাইনটা থাকবে সে সাইনটা হচ্ছে কি ভার্ব টু। আচ্ছা, এবং কন্টিনিউয়াসের ক্ষেত্রে থাকবে ওয়াস অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি, এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রে থাকবে হ্যাড প্লাস ভার্ব থ্রি, এবং পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে থাকবে হ্যাড বিন প্লাস ভার্ব থ্রি। ওকে, আচ্ছা এরপরে আসো, তাহলে আমাদের পাস্টেরটাও কিন্তু শেষ। সেমভাবে প্রেজেন্টটা যেরকম ছিল অনুরূপভাবে আমাদের অ্যাজ লাইক পাস্টেরটাও হবে। এখন ফিউচারটার ক্ষেত্রে কি, ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে হচ্ছে উইল অথবা শ্যাল প্লাস ভার্ব ওয়ান। আচ্ছা, কালারটা ভিন্ন নিলে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে উইল অথবা শ্যাল প্লাস ভার্ব ওয়ান, এবং কন্টিনিউয়াসের ক্ষেত্রে উইল বি অথবা শ্যাল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। এবং পারফেক্টের ক্ষেত্রে উইল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ, এরপরে হচ্ছে ভার্ব থ্রি। এই উইল আর শ্যালের ভিতরেও কিন্তু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা আমরা দেখব। আচ্ছা, এরপরে পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, ভার্ব প্লাস আইএনজি। এই হচ্ছে মোটামুটি আমাদের একটা স্ট্রাকচার ফরম্যাট। তোমরা যেটা করবা, এটা তোমাদের নিজের খাতায় লিখবা, খাতায় লিখে জাস্ট তুমি দেখবা যে প্রেজেন্ট ইনডিফিনিট কখন হবে, যখন এই আলামতগুলো থাকবে ভার্ব প্লাস ভার্ব অথবা ভার্ব ওয়ান অথবা ভার্ব শেষে এস বা ইএস থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হবে, যখন এম ইস আর ভার্ব প্লাস আইএনজি থাকবে 100% সেটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট পারফেক্ট কখন হবে, যখন হ্যাভ অথবা হ্যাজ অথবা এবং এর শেষে ভার্ব থ্রি থাকবে, তখন সেটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট হবে। শুধু হ্যাভ হ্যাজ কিন্তু না, এর শেষে অবশ্যই ভার্ব থ্রি থাকতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাভ বিন থাকবে অথবা হ্যাজ বিন থাকবে, এবং এর শেষে কি থাকবে, ভার্ব প্লাস আইএনজি থাকবে। ক্লিয়ার? এরপরে পাস্টে আসো। পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল যখন হবে তখন ভার্ব টু থাকবে। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াস ওয়ার, এরপরে ভার্ব প্লাস আইএনজি থাকবে। হ্যাঁ, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাড বিন প্লাস ভার্ব আইএনজি, ভার্ব থ্রি না সরি ভার্ব আইএনজি, ভার্ব প্লাস আইএনজি হবে। এরপরে ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে উইল অথবা শ্যাল থাকবে। হ্যাঁ, এবং এরপরে ভার্ব ওয়ান হবে। এরপরে ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে উইল বি, শ্যাল বি, এরপরে প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। এবং ফিউচার পারফেক্টের ক্ষেত্রে উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, এরপরে হচ্ছে ভার্ব থ্রি। এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন, এরপরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এইখানে কিছু কিছু সাইন তোমাদের কাছে বুঝতে অস্পষ্ট হয়েছে। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি লিখেছি, এই বিষয়টা তোমরা অনেকে বুঝতে পারোনি। দেখো, আমাদের দেশীয়ভাবে আমরা ভার্বের অনেকগুলো ফর্ম লিখি, ঠিক আছে। কিরকম, ধরো গো, এরপরে হচ্ছে ওয়েন্ট, এরপরে হচ্ছে গান। এই তিনটা আমাদের বইপত্রে আমরা পড়ি। গোস, গোয়িং, ঠিক আছে। এই যে আমাদের যে পড়াগুলো আমরা পড়ি ভার্ব মুখস্থ করার সময়, ঠিক আছে, যে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্মটাকে বলা হয় ভার্ব ওয়ান। এটাকে বলা হয় কি, ভার্ব ওয়ান। ভার্বের পাস্ট ফর্ম যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে ভার্ব টু। এবং ভার্বের থ্রি ফর্ম যেটা, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা, সেটাকে আমরা বলি ভার্ব থ্রি। এবং ভার্বের শেষে এস অথবা ইএস যদি যুক্ত হয় তাহলে সেটাকে আমরা কি বলি, ভার্ব ফোর। দেন ভার্বের শেষে যদি আইএনজি যুক্ত হয় সেটাকে আমরা জিরান্ডো বলি, পার্টিসিপল বলি, সেটা হচ্ছে আমাদের ভার্ব ফাইভ। তাহলে আশা করি তোমাদের এই যে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, এই যে বিষয়টা, এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমাদের গেল। এরপরে আর কোনটা বিষয়ে বুঝতে কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের একটা বিষয় এখানে
আমরা কনফিউশনে পড়বো, আমাদের ভার্ব 1 ভার্ব 3 এটা গেল। হ্যাঁ, যে এই যে এম ইজ আর ওয়াস ওয়ার এগুলো আমরা কখন কোনটা বসাবো, কখন কোনটা বসাবো। দেখো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আগে আসি, যে ভার্ব 1 ভার্ব 2 আমরা যে এই যে এম ইজ আর ওয়াস ওয়ার এগুলো যা আছে আমরা কখন এম বসাবো, কখন ইজ বসাবো, কখন আর বসাবো, রাইট। যদি আই যে আছে, আই এর ক্ষেত্রে সবসময় এম বসবে, আই এর ক্ষেত্রে সবসময় এম বসবে। এরপরে ইউ অথবা হচ্ছে উই, ঠিক আছে, অথবা যে কোনো প্লুরাল নাউন, প্লুরাল সাবজেক্ট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আর বসবে। এটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। এবং হি, শি, দেন হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এই ক্ষেত্রে ইজ বসবে। তাহলে আমরা এটাকে যদি আমরা একটু লেখার চেষ্টা করি এইভাবে, এবং বাকিগুলোকে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে এই যে এম ইজ আর এটা যে গেল, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট এর ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে ওয়াস, এখানে হবে ওয়ার, পাস্টের ক্ষেত্রে ওয়ার, এবং এখানে সিঙ্গুলার গুলার ক্ষেত্রেও কি হবে, ওয়াস। এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, ঠিক আছে। এবং আই, শ্যাল, উইল দুটোই হতে পারে, ঠিক আছে। শ্যাল, উইল, শ্যাল যদি হয়, এখানে এই শ্যাল আর উইলের মাঝে একটু পার্থক্য রয়েছে, ঠিক আছে। যখন তুমি বলবা যে আই শ্যাল, ঠিক আছে, তখন এই শ্যালটা যখন বলবা তখন এটা ডেফিনিট, ঠিক আছে, ডেফিনিটলি, অর্থাৎ তুমি একটা কাজ করবাই করবা, অর্থাৎ আই শ্যাল গো দেয়ার, অর্থাৎ আমি সেখানে যাবই, এইরকম একটা ভাব দেবে বা এরকম একটা প্রকাশ করবে। আর যখন উইল বলবা তখন সেটা পসিবিলিটি বোঝাবে, পসিবিলিটি মানে সম্ভাবনা হচ্ছে যে আই উইল গো দেয়ার, যে আমি যে সেখানে যাব, আমার সেখানে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ওকে, সম্ভাবনা রয়েছে। আশা করি আমরা এই বিষয়টা একদম ক্লিয়ার বুঝলাম, ঠিক আছে। এবং ওইখানে তো আর তেমন কিছু নাই। সাবজেক্টের ক্ষেত্রে ইউ এর ক্ষেত্রে ওই শ্যাল উইল সব ক্ষেত্রেই সেম হবে, সব ক্ষেত্রেই এখানে সেম হবে, এখানে কোনো প্রকার উইল শ্যাল বাকিগুলো নেই। আশা করি আমরা এই যে এম ইজ আর ওয়াস ওয়ার তারপর হচ্ছে উইল শ্যাল, এই যে ঝামেলাটা, এই ঝামেলাটা কিন্তু আমরা কিন্তু ওভারকাম করে ফেললাম। লাস্ট ওয়ান, এটা আমরা বুঝার পরে আমাদের আর কোনটা আমাদের এখানে বুঝতে সমস্যা হচ্ছে বা আমাদের একটু এক্সপ্লেন করা দরকার। এই যে হ্যাভ এবং হ্যাজ, কখন হ্যাভ হবে আর কখন হ্যাজ হবে, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। ওকে, নতুন একটা স্লাইড নিলাম, যে হ্যাভ কখন আর হ্যাজ কখন। দেখো হ্যাভ এটা সবসময় প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে হবে। কিসের ক্ষেত্রে হবে? প্লুরাল সাবজেক্ট। হ্যাভ হবে কোন ক্ষেত্রে? প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, সাবজেক্টটা যদি প্লুরাল হয়। এবং সেটা কি কি? সেটা হতে পারে, এটাও লিখে দেই তোমাদেরকে, সহজ হবে তাহলে তোমাদের জন্য। হ্যাঁ, আই তো সিঙ্গুলার, কিন্তু আই এর ক্ষেত্রে হ্যাভ হবে, এর ক্ষেত্রে হ্যাজ হবে না। আই, উই, দে, হ্যাঁ, এবং প্লুরাল সাবজেক্ট, এই ক্ষেত্রে হবে কি হ্যাভ। এর বাইরে বাকি যতগুলো আছে বাকি সব ক্ষেত্রে হ্যাজ, বাকি সব জায়গায় হ্যাজ হবে, বাকি সব জায়গায় কি হবে? হ্যাজ হবে। যেমন কোথায়? হ্যাঁ, হি, শি, ইট, এবং যত ধরনের সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে, যতগুলো সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে সব ক্ষেত্রে কি হবে? হ্যাজ হবে। কিন্তু শুধুমাত্র আই, উই, ইউ আছে এখানে, ঠিক আছে, ইউ, আই, উই, ইউ, দে, এই যে, এবং প্লুরাল সাবজেক্ট, এই ক্ষেত্রে হ্যাভ, বাকি সব ক্ষেত্রে
হ্যাস। এটাকে আমরা মজা করে বলতাম যে আই ইউ দে, সেই ক্ষেত্রে হ্যাভ, বাকি সব ক্ষেত্রে হ্যাস। ওকে, তাহলে আমাদের হ্যাভ এবং হ্যাসের যে ঝামেলাটা, এটা কিন্তু আমরা ক্লিয়ার হলাম। ঠিক আছে, হ্যাভ বিন, হ্যাজ বিন, এখানে কোনো ঝামেলা নেই। যেখানে হ্যাভ সেখানে হ্যাভ বিন হতে পারবে, যেখানে হ্যাজ সেখানে হ্যাজ বিন হতে পারবে। তো আমার মনে হয় তোমাদের এখন যদি আমি বলি যে 12টার যে টেন্স রয়েছে, ঠিক আছে, প্রথমত প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটা, এবং এর সাথে আমাদের আরও যে 4টা যুক্ত হলো, 4টা তার যে সাব সেকশন বা সাব প্রকারগুলো রয়েছে, এই যে মোটামুটি বাকি যে 4টা রয়েছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, 4টা। অনুরূপভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, এখানেও 4টা, ফিউচারে 4টা, 3 4 12টা। এই মোট 12টা টেন্স এখন যদি তোমাদেরকে আমি বলি, ঠিক আছে, তোমরা যেহেতু নবম দশম শ্রেণীতে পড়ো, তো তোমাদের এখন যদি আমি তোমাদেরকে বলি যে এই মোটামুটি এই এতটুকু দিয়ে তুমি যে ইয়াগুলো রয়েছে, তুমি হচ্ছে 12টা টেন্স তুমি একটা লাইনে লিখো, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ তুমি পারবা। যদি না পারো সমস্যা নেই, আমরা এখন প্রত্যেকটা টেন্সকে আলাদা আলাদাভাবে ধরে তার স্ট্রাকচার আমরা কয়েকটা ক্যাটাগরিতে আগাবো। ফার্স্ট অফ অল তার স্ট্রাকচার এবং হচ্ছে তার মিনিংটা দেখার চেষ্টা করব, মিনিংটা বোঝার চেষ্টা করব, এবং দ্বিতীয়তে আমরা তার যে অ্যাডভান্স যে বিষয়গুলো রয়েছে, ঠিক আছে, অ্যাডভান্স কিছু রুলস ফর্মুলা রয়েছে, আমরা সেই রুলস ফর্মুলাগুলো দেখব। তোমরা কি ক্লান্ত হয়ে যাচ্ছ ক্লাস করতে করতে? ক্লান্ত হয়ে গেলে একটু পানি খাও, একটু হাঁটাহাঁটি করো, রেস্ট নাও। আমরা এখন নতুন করে শুরু করলাম, প্রত্যেকটা টেন্সকে ইন্ডিভিজুয়াল ধরে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইনস অ্যান্ড আউটস এভরিথিং আমরা ইনশাল্লাহ আজকের এই ক্লাসটাতে কভার করব। সুতরাং আজকের ক্লাসটা অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে। তোমরা সবাই গভীর মনোযোগ দিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করবা, এটা আমার প্রত্যাশা। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট, সেই ক্ষেত্রে আমাদের কি হয়, ভার্ব এর বেস ফর্ম হয়, ভার্ব 1 হয়, বা ভার্বের শেষে এস বা ইএস হয়। আচ্ছা, তো শুরুতে স্ট্রাকচারের কথা এসেছে। স্ট্রাকচার যদি আমরা সিম্পল ওয়েতে দেখি, স্ট্রাকচার দেখার আগে আমাদের প্রত্যেকটা টেন্সকে আমরা 3টা ভাগে ভাগ করব। কয়টা ভাগে ভাগ করব? 3টা ভাগে ভাগ করব। 3টা ভাগ কি কি? আমরা যদি হাবাচক এবং নাবাচকের দিকে ভাগ করি, তাহলে কিন্তু আমরা প্রতিটা টেন্সকে কয় ভাগে ভাগ করতে পারি? 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ, এটা তোমাদের জানার কথা, তোমরা চেঞ্জিং সেন্টেন্স পড়েছো, ঠিক আছে, অ্যাফার্মেটিভ। তারপরে আমাদের আরো একটা রয়েছে, সেটা হচ্ছে নেগেটিভ, এবং আমরা আরো একটা ভাগে ভাগ করব, সেটা হচ্ছে কোশ্চেন। কোন ভাগে ভাগ করব? কোশ্চেন। ঠিক আছে, এই মোট যে বা এটাকে কোশ্চেন না বলে আমরা এটাকে ইন্টারোগেটিভ বলতে পারি। ইন্টারোগেটিভ, ঠিক আছে, ইন্টারোগেটিভ। এই যে এই তিনটা ভাগে আমরা মূলত ভাগ করব একদম খুব ইজি ওয়েতে। ঠিক আছে, শুরুতে যদি আমরা অ্যাফার্মেটিভটিকে যদি আমরা এটার স্ট্রাকচারটা লিখতে যাই, তাহলে এই স্ট্রাকচারটা কেমন হবে? আমরা শুরুতেই একটা কি বসাবো? শুরুতেই আমরা একটা সাবজেক্ট বসাবো, কারণ সাবজেক্ট ছাড়া কোনো টেন্স আসলে কোনো বাক্য পূর্ণ হয় না। তো শুরুতে আমাদের একটা কি লাগবে? সাবজেক্ট লাগবে। তারপরে আমাদের একটা কি লাগবে? আমাদের একটা ভার্ব লাগবে, এবং ভার্বটা অবশ্যই ভার্ব 1 হতে হবে। ঠিক আছে, এরপরে দেন আমাদের অবজেক্ট অথবা আমাদের এক্সটেনশন যদি থাকে, তাহলে আমরা সেইটা যুক্ত করব। এটা হচ্ছে আমাদের একটা বেসিক একটা কি আমাদের স্ট্রাকচার, অ্যাফার্মেটিভের যে স্ট্রাকচারটা। এবং এইটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, আচ্ছা এটার আমরা একটা উদাহরণ দেখি। ধরুন আমি লিখলাম যে রানা, আমাদের শুরুতে সাবজেক্ট, গোস টু মার্কেট। এই যে একটা সেন্টেন্স লিখলাম। এখন এই সেন্টেন্সটাতে আমাদের কোন টেন্স? এটা কোন টেন্স বলো তো তোমরা? এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? এই হচ্ছে আমাদের সাবজেক্ট। তো সাবজেক্টটাকে, সাবজেক্ট হচ্ছে সবসময় বাক্যের শুরুতে বসে, অনেক সময় শেষেও বসতে, মাঝখানেও বসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমাদের সাবজেক্টটা কোথায় থাকে? বাক্যের শুরুতে থাকে, তো ভার্বের আগে থাকে। তাহলে সাবজেক্ট, এবং আমাদের এইটা হচ্ছে কি? ভার্ব, এবং এটা হচ্ছে আমাদের অবজেক্ট না, এটা হচ্ছে আমাদের একটা এক্সটেনশন। এখন প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আপনি তো বললেন যে ভার্ব 1 বসবে,
তো আমরা এখানে দেখতেছি গো হচ্ছে আমাদের ভার্ব 1, কিন্তু এই যে এইখানে আমাদের একটু লেস একটু ঝুলে আছে, হোয়াট ইজ দিস, এটা কি, যে গোস, এটা কি, ইয়াস, এইটা তোমার আলাদাভাবে জানতে হবে। যে এটা একদম ভালোভাবে মার্ক করে নাও মাথায়, খুব ভালোভাবে এটা একদম ইয়া করে নাও, যে এইদিকে লেখি সাবজেক্ট যদি, সাবজেক্ট যদি, আচ্ছা সাবজেক্ট যদি, সাবজেক্ট যদি থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্ব এর শেষে, তবে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করতে হবে। দেখো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা জানি ভার্বের শেষে কি যুক্ত করতে হবে, এস অথবা ইএস যুক্ত করতে হবে। এখন ভাই আপনি এসব কি বলেন, বুঝলাম না তো, পারসন, তারপরে সিঙ্গুলার, প্লুরাল, এসব আবার কি? দেখো একদম ইজি। তোমরা দেখো যে আমাদের ইংলিশে যে বাংলায় যেরকম পুরুষ রয়েছে, ইংলিশেও কিন্তু অনুরূপভাবে এই পুরুষটাকেই পারসন বলা হয়, ঠিক আছে। থার্ড পারসন মানে হচ্ছে যে যার কথা আমরা বলতেছি, যেমন এটা তোমাদেরকে লিখে একটু দেখাই, দেখো পারসন, পারসন, মনোযোগ দিয়ে একটু ক্লাসটা করো, বোঝার চেষ্টা করো। পারসন, বাংলায় পারসন 3 প্রকার, ইংলিশে হচ্ছে পারসন কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পারসন, একটা হচ্ছে সেকেন্ড পারসন, আর একটা হচ্ছে কি থার্ড পারসন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আচ্ছা, ফার্স্ট কারা কারা? ফার্স্ট পারসন হচ্ছে যারা কথা বলে, অর্থাৎ বক্তা যে কথা বলে তাকে বলা হয় ফার্স্ট পারসন। যেমন আই, তারপর হচ্ছে উই, ঠিক আছে, হ্যাঁ আই উই, এটা হচ্ছে কি পারসন বলতো? ফার্স্ট পারসন। আরেকটা আছে, সেটা হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। যেমন ইউ, মূলত এটাকে যদি আমি বাংলা লেখার চেষ্টা করি তাহলে হচ্ছে যে কথা বলে, যে কথা বলে, অর্থাৎ যে কথা বলবে তাকে বলা হবে কি ফার্স্ট পারসন। যাকে বলে, যেমন ইউ, আমি তোমাকে বলতেছি, তাহলে তুমি হচ্ছে সেকেন্ড পারসন। যাকে বলে, যাকে বলে, অথবা যার মানে, এবং থার্ড পারসন হচ্ছে যার সম্পর্কে বলে। থার্ড পারসন হচ্ছে যার, যেমন হি, এরপর হচ্ছে শি, এরপর হচ্ছে দে, এরপর হচ্ছে ইট, হ্যাঁ, তারপর হচ্ছে যে কোনো নাম যদি আর কি উল্লেখ করে, ঠিক আছে, যে কোনো নাম থার্ড পারসন, এটাকে যদি বলি যার সম্পর্কে বলা হয়, যার সম্পর্কে বলা হয়, যার সম্পর্কে বলা হয় তাকে কি বলা হয়? তাকে হচ্ছে থার্ড পারসন। ধরো আমি বললাম যে রানা ইজ আ গুড বয়, রানা একজন ভালো ছেলে, তাহলে এখানে আমি কার সম্পর্কে বললাম বলো তো? এই যে আমি বললাম না, আমি হচ্ছে ফার্স্ট পারসন, তোমাকে বলছি, তুমি শুনতেছো, তুমি সেকেন্ড পারসন, রানা সম্পর্কে বলছি, রানা হচ্ছে থার্ড পারসন। এবং এইটাই যদি থার্ড পারসন, সাবজেক্টটা যদি থার্ড পারসন হয় এবং সাথে সাথে সিঙ্গুলার নাম্বার হয়, কি নাম্বার হয়? সিঙ্গুলার নাম্বার হয়। চলো সিঙ্গুলার নাম্বারটা কি দেখো। ইংলিশে নাম্বার হচ্ছে 2 প্রকার। নাম্বার কয় প্রকার? নাম্বার হচ্ছে 2 প্রকার। ইংলিশে নাম্বার 2 প্রকার। নাম্বার হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে একবচন, ঠিক আছে, একবচন। এবং আরেকটা হচ্ছে প্লুরাল, প্লুরাল বহুবচন। তুমি নবম দশম শ্রেণীতে পড়ো, আশা করি ভাইয়াপুরা তোমরা এই বিষয়গুলো একদম ক্লিয়ারলি জানো, জাস্ট আমি একবার মনে করাই দিলাম, ঠিক আছে। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। তো যদি আমার সাবজেক্টটা থার্ড পারসন হয়, রানা গোস টু স্কুল, হ্যাঁ রানা এটা হচ্ছে থার্ড পারসন, এবং সাথে সাথে সিঙ্গুলার নাম্বার হয়, দেখো এই যে সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে সিঙ্গুলার হতে হবে, এক বচন হতে হবে। রানা এটা কি প্লুরাল? না, সিঙ্গুলার। এখন রানার এখানে যদি আমি এমনটা লিখতাম যে দা পিপল, পিপল অফ বিডি, the people of BD is
প্রেজেন্ট হেয়ার। তাহলে দেখো তো এই জায়গায় কি অ্যান্সার হইতো, একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আমি বললাম যে দ্য পিপল অফ বিডি হেয়ার, এখানে কি হবে, এবং আরেকটা লিখবা, আরেকটা অ্যান্সার দিবা। এই অ্যান্সারগুলো তুমি ভিডিওটা পজ করে কমেন্টে দেওয়ার চেষ্টা করো, পারো কি না। দে দে কাম লিখলাম, আর একটা হচ্ছে কামস, কামস টু স্কুল। এইখানে হোয়াট ইজ দ্য রাইট অ্যান্সার, একটু ভিডিওটা থামিয়ে তুমি সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো এই যে দুইটা বাক্য লিখলাম, এই দুইটা বাক্যে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো তো এইখানে দ্য পিপল, এই দ্য পিপল কিন্তু এটা একটা প্লুরাল, রাইট, মানে হচ্ছে মানুষজন। তো যেহেতু প্লুরাল সেহেতু আমার এই যে সাবজেক্টটা কিন্তু কি হয়েছে, প্লুরাল হয়েছে। এখানে কিন্তু আমার ওই ভার্বের শেষে এস বা ইএস কিন্তু যুক্ত হওয়ার দরকার নাই, কারণ প্লুরাল। অনুরূপভাবে দে, দে হচ্ছে সাবজেক্ট, এটা কি সিঙ্গুলার না প্লুরাল, থার্ড পারসন, এটা কিন্তু থার্ড পারসন, পিপলও থার্ড পারসন, দে এটাও কিন্তু থার্ড পারসন। কিন্তু শুধু থার্ড পারসন হলে হবে না, থার্ড পারসন হওয়ার সাথে সাথে অবশ্যই, থার্ড পারসন হওয়ার সাথে সাথে অবশ্যই আমার সেটা সাবজেক্টটা সিঙ্গুলার হইতে হবে। সাবজেক্টটা কি হইতে হবে, সিঙ্গুলার হইতে হবে। তাহলে দে এটা প্লুরাল, যেহেতু প্লুরাল সেহেতু আমার কামস কিন্তু হবে না। আমার রাইট অ্যান্সার হচ্ছে দে কাম, দে কাম টু স্কুল। আশা করি তোমরা এই যে রুলসটা, ঠিক আছে, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে, এই বিষয়টা তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি তাও না বুঝে থাকো তাহলে সেই ক্ষেত্রে তুমি কমেন্টে জানাবা, ইনশাল্লাহ তোমার কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। তাহলে আমরা অ্যাফার্মেটিভটা বুঝে গেলাম, অ্যাফার্মেটিভ যে স্ট্রাকচার, সেই অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা আমরা একদম ক্লিয়ারলি বুঝে গেলাম। এখন এইটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে যদি আমরা এটাকে কি করতে যাই, নেগেটিভ করতে চাই, তখন আমাদের স্ট্রাকচারটা হবে কেমন। শুরুতে আমাদের সাবজেক্ট অবশ্যই চলে আসবে, ঠিক আছে, আচ্ছা সাবজেক্ট চলে আসবে, তারপরে আমাদের সাবজেক্ট অনুযায়ী ডোন্ট অথবা ডাজেন্ট, ডোন্ট অথবা ডাজেন্ট বসবে। এরপরে হচ্ছে আমাদের ভার্ব ওয়ান, দেন হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, অবজেক্ট অথবা এক্সটেনশন। এটার একটা এক্সাম্পল দেখি আমরা। ওকে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভের এক্সাম্পল, এটা ছিল অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ। আচ্ছা এটা নেগেটিভের এক্সাম্পল। আচ্ছা নেগেটিভের এক্সাম্পল, এটা আমরা একটা এক্সাম্পল দেখব। ওকে, রানা doesn't pray সালাহ। আচ্ছা, রানা ডাজেন্ট প্রে সালাহ, এই যে একটা বাক্য লিখলাম, এখানে কিন্তু তোমার মনে একটা কিন্তু প্রশ্ন আমি জানি, একটা কিন্তু জাগ্রত হয়েছে যে ভাই আপনি বললেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় একটা সাবজেক্ট, তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। কিন্তু ভাই এইখানে তো আমাদের দেখতেছি যে এই যে রানা, এই রানা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রে হচ্ছে আমার ভার্ব ওয়ান, তাহলে এই জায়গাতে আমার ভার্বের শেষে এস বা ইএস গেল কই? এখানে তো ভার্বের শেষে এস বা ইএস হইল না, তাহলে আপনি আমাদেরকে কি ভুল রুলস পড়াইলেন? না ভাইয়া, ওইটা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে হবে, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে তুমি এই যে এক্সট্রা একটা ডু ডু বা ডাজেন্ট এটা নিয়ে আসলে না, ডোন্ট অথবা ডাজেন্ট নেগেটিভ করার জন্য, এই ডোন্ট অথবা ডাজেন্টটা যে নিয়ে আসলা, এইটাই তোমার এই প্রেজেন্টের মানে প্রে তোমার এই যে ভার্ব ওয়ানে যে এস বা ইএসটা যুক্ত হওয়ার কথা ছিল, সেটা তার আগেই কিন্তু এইখানে কিন্তু যুক্ত হয়ে গেছে। অর্থাৎ যখন নেগেটিভ করবা, নেগেটিভের ক্ষেত্রে তোমার সাবজেক্টের পরে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়, তাহলে এস বা ইএস যোগ করতে হইতো, সে এস বা ইএসটা যোগ করা হবে তোমার ওই হেল্পিং ভার্ব যেটা তুমি যুক্ত করবা, সেই হেল্পিং ভার্বের শেষে প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। এবং যদি প্লুরাল হয় সাবজেক্টটা, প্লুরাল হইলে সেই ক্ষেত্রে
তোমার এই যে যে হেল্পিং ভার্বটা ডু অথবা ডাস থাকবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার কোনো প্রকার এস বা এস যুক্ত হবে না, সেক্ষেত্রে শুধুমাত্র কি হবে, ডু হবে। যেমন ধরো এমনটা বললাম যে দে, এই যে এখানে কিন্তু ডোন্ট হবে, ডাজেন্ট হবে না, দে ডোন্ট গো টু মাদ্রাসা, মাদ্রাসা, এই যে ডোন্ট হয়েছে, এখানে কিন্তু ডাজেন্ট হয়নি, এবং এই ভার্ব ওয়ান কিন্তু ঠিকই আছে। নেগেটিভের ক্ষেত্রে ভার্ব ওয়ান যেমন আছে ঠিক তেমনই থাকবে। আশা করি তোমরা এই বিষয়টাও একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। দেন হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দেবো, পরেরগুলো আমি এইভাবে করব না, তোমরা নিজেরাই এটা বের করতে পারবা, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করবা, হ্যাঁ নেগেটিভ থেকে কিভাবে অ্যাফার্মেটিভ করবা, এটা তোমরা নিজেরাই শিখে যাবা এবং নিজেই করতে পারবা। আমি তোমাদেরকে টেকনিকটা শিখিয়ে দেবো। দেখো এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ। এইটাকে যখন তুমি ইন্টারোগেটিভ করবা, কি করবা, ইন্টারোগেটিভ করবা, তখন শুরুতে তোমার হেল্পিং ভার্বটা চলে আসবে। আচ্ছা, এটা মনে হয় তোমাদের এখন দিলে প্যাস লেগে যাবে। দেখো ইন্টারোগেটিভটা আমরা আপাতত রাখলাম, এটা আমরা নেক্সটে দেখব। এই যে দুইটা আছে না, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, দেখো তো এর মাঝে পার্থক্যটা কোথায়, পার্থক্যটা দেখো, এইখানে সাবজেক্ট, এইখানে সাবজেক্ট, এইখানে ভার্ব ওয়ান, এই যে এইখানে ভার্ব ওয়ান, এইখানেও ভার্ব ওয়ান আছে, ভার্ব ওয়ান, দুই জায়গাতেই ভার্ব ওয়ান, এখানেও একটা সাবজেক্ট, এখানেও একটা সাবজেক্ট, এখানে অবজেক্ট এক্সটেনশন শেষে, এখানে অবজেক্ট এক্সটেনশন শেষে। কিন্তু দেখো তো এখানে এই যে হেল্পিং ভার্ব যেটা রয়েছে, এই হেল্পিং ভার্বটা কিন্তু মাঝখানে চলে এসেছে। হেল্পিং ভার্বটা কোথায় চলে এসেছে, মাঝখানে চলে এসেছে। সব সময় এমনটাই হবে। যখন অ্যাফার্মেটিভ থাকবে, অ্যাফার্মেটিভে কোনো প্রকার হেল্পিং ভার্ব তো থাকতেছে না, কিন্তু যখন তুমি নেগেটিভ করবা, তখন তোমার এই সাবজেক্ট এবং যে তোমার ভার্বটা থাকবে, সেই ভার্বের মাঝখানে তোমাকে হেল্পিং ভার্বটা সাবজেক্ট অনুযায়ী তোমাকে বসাতে হবে। বুঝতে পারছো? যদি বসাও তাহলে তোমার এই যে টেন্সটা, এই টেন্সটা কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এটার অর্থ কেমন হবে? অর্থ যদি আমরা করতে যাই, আমাদের স্ট্রাকচারটা কিন্তু শেষ, মোটামুটি স্ট্রাকচারটা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, আমরা যদি এটার মিনিং করতে যাই, ঠিক আছে, স্বাভাবিকভাবে এটার নিত্য নৈমিত্তিক নিয়মিত করে এই টাইপের আর কি অর্থ বোঝাবে। তাহলে যদি আমাদের প্রথম রানা গোজ টু স্কুল, এটার অর্থ কি হবে, রানা স্কুলে যায়, ঠিক আছে, দ্য পিপল অফ বিডি আর প্রেজেন্ট হেয়ার, যে বাংলাদেশের মানুষজন এখানে উপস্থিত আছে, হ্যাঁ, দে কাম টু স্কুল, তারা স্কুলে আসে, ঠিক আছে। এইরকম নিত্য নৈমিত্তিক যে ঘটনাগুলো, এই রকম বোঝাবে মূলত এই প্রেজেন্ট ইনডিফিনিট এর যে মিনিংটা, অর্থটা। আমরা আশা করি এই যে অর্থটা আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব, ঠিক আছে, এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করব। বলো, আশা করি তোমরা এই পর্যন্ত একদম ক্লিয়ার হয়েছো, ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট আর কোন কোন ক্ষেত্রে হতে পারে? প্রেজেন্ট ইনডিফিনিট যদি আমরা একটু স্পেসিফিক ভাবে, আমরা তো এটা যেটা শিখলাম, এটার দ্বারা তো আমরা হচ্ছে টেন্সটা শিখলাম, ঠিক আছে, আমরা হচ্ছে এখন চিনতে পারবো যে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ। এখন এটার আমরা ইউজেসটা দেখব, এটার আমরা ব্যবহার বিধিটা দেখব, আসলে এটা কোন ক্ষেত্রে ব্যবহার হতে পারে, ঠিক আছে। এই ব্যবহার বিধিতে যদি আমরা দেখি, তাহলে সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে রেগুলার অ্যাকশন, রেগুলার অ্যাকশন, রেগুলার অ্যাকশন যেগুলো রয়েছে, হ্যাঁ, সেই রেগুলার অ্যাকশনের ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহৃত হবে, ঠিক আছে। রেগুলার অ্যাকশনটা কি? যেমন রানা টেক্স his breakfast at 7 o'clock, ঠিক আছে। রানা তার ব্রেকফাস্টটা সে হচ্ছে 7টায় শেষ করে। তাহলে এই যে কাজটা করে, এই কাজটা কিন্তু তার রেগুলার হয়, ঠিক আছে। তারপরে ধরো হি গোস টু স্কুল এভরিডে, হি গোস টু স্কুল
এভরিডে। এই যে কাজগুলো আমি এক্সাম্পলগুলো লিখছি এগুলো কিন্তু হচ্ছে তার নিত্য নৈমিত্তিক কাজ, তার দৈনন্দিনের রুটিন, ঠিক আছে। দৈনন্দিন কিন্তু এই কাজগুলো সে কিন্তু করে, যে সে প্রতিদিন নাস্তা করে, সে প্রতিদিন এভরিডে সে হচ্ছে স্কুলে যায়। এই যে দৈনন্দিন যে কাজগুলো রয়েছে, রেগুলার যে কাজগুলো করে, এই রেগুলার অ্যাকশনের ক্ষেত্রে আমরা কি বসাবো? আমরা সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। আচ্ছা, এবং কিছু কিছু কাজ আছে যেগুলো ইররেগুলার, সেই ক্ষেত্রেও ইররেগুলার অ্যাকশন, ইররেগুলার অ্যাকশন। ইররেগুলার অ্যাকশনটা কি? ধরো সে প্রতিদিন on must take আচ্ছা, এক্সাম্পলটা না দেই, it to it comes in every year। আচ্ছা, এভরি ইয়ার, প্রতি বছর দুইটা ঈদ কি আসে। তো এখন এই যে ঈদটা, এটা কি প্রতিদিন আসে? নিত্য নৈমিত্তিকের কাজ, রেগুলার অ্যাকশন না, এটা কিন্তু রেগুলার অ্যাকশন না, এটা কিন্তু ইরেগুলার অ্যাকশন। অর্থাৎ বছরে 2 দিন কিন্তু আসলে আমরা এই ঈদটা পালন করি, তারপরে বছরে 30 দিন আমরা কি করি? রোজা রাখি। উই ফাস্ট ইন রমাদান, আমরা রমজান মাসে কি রাখি? রোজা রাখি। এটা কিন্তু প্রত্যেক দিন কিন্তু হয় না, ঠিক আছে, বা আমাদের নিত্য নৈমিত্তিক কাজ কিন্তু এটা না। তা সত্ত্বেও এই ক্ষেত্রে আমাদের কি হবে বলতো? আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে আরও যে বিষয়গুলোতে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমাদের যে হ্যাবিচুয়াল ফ্যাক্টগুলো রয়েছে। হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলতে অভ্যাসগত যে কার্যক্রমগুলো রয়েছে, ঠিক আছে। এই অভ্যাসগত যে কার্যক্রমগুলো রয়েছে, সেই অভ্যাসগত কাজগুলোর ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। যেমন হি ওয়াকস স্লোলি, সে হচ্ছে স্লোলি অর্থাৎ আস্তে আস্তে হাঁটে, এটা কিন্তু তার একটা অভ্যাস, ঠিক আছে। হি আচ্ছা, ইউ eat much things, তুমি অনেক বেশি খাও, এটাও কিন্তু একটা তার নিত্য নৈমিত্তিক কিন্তু একটা হ্যাবিচুয়াল অভ্যাস। আচ্ছা, তো হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেগুলো রয়েছে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করব। তারপরে আসছে যেগুলো, সেগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে। ইউনিভার্সাল ট্রুথ যেগুলো রয়েছে সেই ইউনিভার্সাল ট্রুথগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করতে হবে। ইউনিভার্সাল ট্রুথ কোনগুলো? চিরন্তন সত্য কোনগুলো? যেমন ম্যান ইজ মোর্টাল, মানুষ মাত্রই মরণশীল, এটা ইউনিভার্সাল ট্রুথ। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করব। ওকে, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আর কি আছে? চিরন্তন সত্য হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে, এটাও কিন্তু একটা চিরন্তন সত্য। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আচ্ছা, সূর্য পূর্ব দিকে উঠে, ইউনিভার্সাল ট্রুথ। ওকে, এরপরে যেগুলো আছে হিস্টোরিক্যাল ফ্যাক্ট। আচ্ছা, হিস্টোরিক্যাল ফ্যাক্ট, এরপরে যেগুলো আছে হচ্ছে সায়েন্টিফিক প্রুফড। যে সায়েন্টিফিক প্রুফগুলো রয়েছে, ঠিক আছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের
কি বসবে? আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট বসাতে হবে। আচ্ছা, যেমন ওয়াটার বয়েলস at 36 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, যে 36 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটার কি হবে? এটা কিন্তু উথলিয়ে উথাল পাতাল করবে। তো এটা কিন্তু একটা হচ্ছে সায়েন্টিফিক একটা প্রুফ। তো এই যে সায়েন্টিফিক প্রুফ, তারপর হচ্ছে রেগুলার অ্যাকশন, ইররেগুলার অ্যাকশন, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক প্রুফ, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় কি বসাবো? সবসময় কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বসাবো। এছাড়াও প্রেজেন্ট ইনডিফিনিট বসানোর জন্য কিছু কিওয়ার্ডের সহায়তা আমরা নিতে পারি। কিছু কিওয়ার্ড রয়েছে, যেই কিওয়ার্ডগুলো থাকলে আমরা মনে করব যে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন তোমাদের রাইট ফর্ম ভার্ব আছে, ঠিক আছে? সেই রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এই জিনিসটা কিন্তু কাজে লাগবে। সেটা কি কি? সেটা ধরো এভরিডে, এভরিডে, তারপর অলওয়েজ, সেলডম, সেলডম, নেভার, ঠিক আছে? জেনারেলি, জেনারেলি, গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি, হ্যাঁ, এইরকম যে কিওয়ার্ডগুলো রয়েছে, যেই কিওয়ার্ডগুলো হচ্ছে সব সময় বুঝাবে, ঠিক আছে? এগুলোকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিও বলা হয়। যেমন আরও রয়েছে বেয়ারলি, বেয়ারলি, রেয়ারলি, হ্যাঁ, রিপিটেডলি, রিপিটেডলি, এরকম আরও আছে অকেশনালি, ও অকেশনালি, হার্ডলি। একদম সুন্দরভাবে লিখে দিলাম, এটা হচ্ছে তোমরা সুন্দরভাবে বিষয়টা পড়ে নিবা। যদি এই যে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, এগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এই যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেগুলো রয়েছে, এগুলো যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে, তখন সেটাকেও আমরা কি বলবো? সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ব্যাখ্যা করব, বা সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। আশা করি তোমরা এই যে প্রেজেন্ট ইনডিফিনিটের যে বিষয়গুলো, এই প্রেজেন্ট ইনডিফিনিটের বিষয়গুলো তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে কোনো ধরনের ঝামেলা থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে সেই প্রশ্নগুলো তোমরা করতে পারো। এরপরে আসো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই এটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়? এটা হচ্ছে যখন কোনো একটা কাজ সবসময় ধারাবাহিকভাবে বোঝাবে, যখন কোনো একটা কাজ চলমান বোঝাচ্ছে, এইরকম যখন বোঝাবে, তখন সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো কি? সেটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন কোনো কাজ চলমান থাকবে। এই ক্ষেত্রেও আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটা আমরা স্ট্রাকচার দেখতে পারি। অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ এবং হচ্ছে নেগেটিভ, অ্যাফার্মেটিভ আর হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কিরকম হতে পারে? অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস এমএসআর, এমএসআর প্লাস ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস এমএসআর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এরপর অবজেক্ট অর এক্সটেনশন। এবং এটাকে যখন তোমরা নেগেটিভ করবা, তখন সেই ক্ষেত্রে শুরুতে সাবজেক্ট, হ্যাঁ, এরপরে হচ্ছে এগুলো বসাবা এমএসআর, এরপরে হচ্ছে নট, এরপরে বাকি সব ঠিক থাকবে।
অবজেক্ট। এখন তোমরা বাকি যেগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা নিজেরাই কিন্তু এই স্ট্রাকচারগুলো কিন্তু ফলো করে তোমরা নিজেরাই বানাতে পারবা। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে মূলত যেটা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট যেগুলো রয়েছে, ঠিক আছে, সেই প্রেজেন্ট ইনডিফিনিট সাথে দেখলাম আমরা, এরপরে হচ্ছে আমাদের যে কি বলে এটাকে, প্রেজেন্ট ইনডিফিনিটের অনেকগুলো কোথায় কোথায় হতে পারে আমরা সেগুলো দেখলাম। হ্যাঁ, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা এইটার মাধ্যমে এটার মাধ্যমে কিন্তু আমাদের ওভারঅল কিন্তু আমরা একটা ধারণা কিন্তু আমরা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, ওকে। এই ধারণাটা যেহেতু আমরা পেয়েছি, তোমাদের একটা আমি কাজ দেব, সেটা হচ্ছে তোমরা এইটার উপরে বেস করে 12টা টেন্সের একটা লিস্ট তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লিখবা ইনশাল্লাহ। আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করতেছি। আগামী ক্লাসে আমরা বিস্তারিত পরের যে পার্ট, সে পরের পার্টটা আমরা ক্লিয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, এবং তোমার ফ্রেন্ডসদেরকে অবশ্যই জানিয়ে দেবা আমাদের সম্পর্কে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।